আজ আমরা দেখতে চলেছি 2016 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো 3%। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেখানে এমন একটি ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যে পৃথিবীতে প্রায় সমস্ত মানুষই ছিল খুবই গরিব। তারা অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে তাদের জীবন পার করত। তবে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জীবনে একবার ধনী হওয়ার সুযোগ পায়, যেটার জন্য তাদেরকে নিজেদের জীবন বাজি রেখে বিভিন্ন কঠিন কঠিন টাস্ক কমপ্লিট করতে হয়। তবে এই পুরো বিষয়টি এতটাই কঠিন ছিল যে মাত্র 3% মানুষই সেখানে টিকে থাকতে পারে, কারণ সেখানে সার্ভাইভ করা মোটেও কোনো সহজ কথা ছিল না। আমরা তো অনেক ধরনের সার্ভাইভাল মুভির গল্প দেখেছি, কিন্তু আজকের এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে চলুন ঘুরে আসা যাক ভবিষ্যতের এক অদ্ভুত পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যেখানে পৃথিবীকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে একটি ভাগের নাম ছিল অবসর। অবসর ছিল মানুষের জন্য এক আলাদা দুনিয়া, কারণ প্রায় প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন ছিল অবসরে থাকা, কারণ অবসরে মানুষের প্রয়োজনীয় সমস্ত কিছু ছিল। সেখানে মানুষ চাইলে নিজের ইচ্ছে মতোই চলতে পারে, তারা যা খুশি তাই করতে পারে। অন্যদিকে আরেকটি ভাগের নাম ছিল স্লাম এরিয়া। তবে অবসরের বাহিরের দুনিয়ায় যারা থাকে তারা খুবই কষ্টে তাদের জীবনযাপন করে, এমনকি বস্তির মতো ছোটখাটো জায়গাতে তারা কোনো মতে বসবাস করে। তাদের জীবনে কোনো ধরনের সুযোগ সুবিধাই ছিল না, এমনকি তারা 3 বেলা ঠিকমতো খাবার পর্যন্ত পেত না। ছেঁড়া জামা কাপড় পরে কোনো মতে তাদের জীবন চলত। তবে এই কষ্টের জীবন থেকে বের হওয়ার জন্য তাদেরকে একটি সুযোগ দেয়া হয়, যেখানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তারা অবসরের সদস্য হতে পারবে। তবে সেটার জন্য তাদেরকে প্রথমে 20 বছর বয়সী হতে হবে। কিন্তু অবসরে চান্স পাওয়ার জন্য তাদেরকে যেই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, সেটার মাধ্যমে মাত্র 3% মানুষই অবসরে চান্স পায়। আর যারা অনেক চেষ্টার পরও কোনোভাবেই সিলেক্ট হতে পারে না, তারা আবারও তাদের স্লাম এরিয়াতে ফিরে আসে। তো এবার স্লাম এরিয়ার উদ্দেশ্যে বলা হয় যে অবসরের 104তম প্রসেসিং শুরু হতে যাচ্ছে, অর্থাৎ এখন পর্যন্ত অবসরে 103 বার সিলেকশন হয়েছে। তো এখানে আমরা মিশেল নামক একটি মেয়েকে দেখতে পাই। মিশেলে এবার অবসরে পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে। স্লাম এরিয়াতে যত মানুষের 20 বছর বয়স হয়েছে এবং যারা যারা রেজিস্ট্রেশন করেছে তাদের সবাইকে এখন 20 মিনিটের মধ্যেই অবসরের অফিসে পৌঁছতে হবে। আর এখানে আমরা দেখতে পাই যে তাদের প্রত্যেকের কানের পেছনে একটি ডিভাইস লাগানো আছে। আসলে অবসরের রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর প্রত্যেকের কানে এই ধরনের ডিভাইস সেট করে দেওয়া হয়। এটি মূলত হচ্ছে অবসরে প্রবেশ করার একটি পাস। তো মিশেল এবং তার কয়েকজন বন্ধুরা মিলে খুবই আনন্দের সঙ্গে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে অবসরের অফিসে চলে যায়। এরপর স্লাম এরিয়ার সকলের সামনে সেখানকার চিফ আসে, আর চিফ এখানে সকলকে উদ্দেশ্য করে বলে যে এটাই তাদের জীবন পরিবর্তনের সবচাইতে বড় সুযোগ, তাই প্রত্যেকেই যেন নিজের ট্যালেন্ট এবং দক্ষতাকে কাজে লাগায়। এরপর সে এখানে সবাইকে এই বিষয়টি সম্পর্কেও নিশ্চিত করে দেয় যে তাদের কারো সঙ্গে কোনো ধরনের অন্যায় করা হবে না, প্রত্যেককে সমানভাবে সুযোগ দেওয়া হবে। আর এভাবেই অবশেষে যোগ্য মানুষেরাই অবসরে আসতে পারবে। অন্যদিকে আজকে অবসরে নতুন একজন এমপ্লয়ি এসেছে, যার নাম হচ্ছে ইজাবেল। ইজাবেল জানায় যে তাকে হেড এখানে পাঠিয়েছে যাতে করে সে তার সমস্ত কাজের উপর নজর রাখতে পারে। কিন্তু চিফের এই বিষয়টি একদম পছন্দ ছিল না যে তার কাজের উপর কেউ দখলদারি করুক। কিন্তু ইজাবেলকে যেহেতু শহরের হেড পাঠিয়েছে, তাই সে চাইলেও কোনোভাবে হেডের সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না। ফলে সে চুপচাপ সবকিছু মেনে নেয়। অন্যদিকে ততক্ষণে স্লাম এরিয়ার মানুষদের সিলেকশন শুরু হয়ে গিয়েছে। তবে এই সিলেকশন প্রসেস মোটেও কোনো সহজ বিষয় ছিল না, বরং এখানকার প্রত্যেকটি টেস্টই অনেক বেশি কঠিন ছিল। তাই এখানে শুরুতেই অনেকেই বাদ পড়ে যায়, যার ফলে তাদেরকে আবারও স্লাম এরিয়াতে ফিরে যেতে হয়। অন্যদিকে আমরা মিশেলকে দেখতে পাই, যেখানে তাকে তার লাইফ সম্পর্কে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছিল। মিশেল এখানে জানায় যে তার লুইস নামক একজন বয়ফ্রেন্ড ছিল, আর গত বছরই তার 20 বছর বয়স পূর্ণ হয়েছিল। তাই সে অবসরে চান্স পাওয়ার জন্য টেস্ট দিতে এসেছিল। তারপর থেকে সে আর কোনোদিনও ফিরে আসেনি, অর্থাৎ তার মানে সে হয়তো অবসরে চলে গিয়েছে। তবে যে লোকটি তার ইন্টারভিউ নিচ্ছিল সে তখন এখানে মিশেলকে বলে, তুমি হয়তো ভাবছো লুইস অবসরে চলে গিয়েছে, কিন্তু এমনটা তো নাও হতে পারে। হতে পারে সে টেস্ট চলাকালীন সময় মারা গিয়েছে। একথা শুনে মিশেল অনেকটাই ইমোশনাল হয়ে যাচ্ছিল। এরপর লোকটি এখানে জানতে চায় যে তার কাছে তার বয়ফ্রেন্ডের সবচাইতে প্রিয় জিনিস কোনটি। মিশেল বলে যে তার গলার এই লকেটটি। লোকটি তখন মিশেলকে তার লকেটটি দিয়ে দিতে বলে। যদিও এই কাজটি মিশেলের জন্য অনেক বেশি কঠিন ছিল, কিন্তু সে তখন তাকে লকেটটি দিয়ে দেয়, যার ফলে মিশেল প্রথম টেস্টেই পাশ হয়ে যায়। কারণ এটা ছিল একটি ইমোশনাল টেস্ট, যেখানে মানুষকে তাদের ইমোশনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হয়। অন্যদিকে আমরা মার্কো নামক একটি ছেলেকে দেখতে পাই। মার্কো ছিল এমন একজন ছেলে যার পরিবারের প্রত্যেকটি মেম্বারই অবসরে চান্স পেয়েছে, তাই তার এখানে পুরোপুরি বিশ্বাস ছিল যে সেও অবসরের জন্য সিলেক্ট হয়ে যাবে। যার ফলে সে এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তরে অনেক কনফিডেন্সের সঙ্গে দেয়, আর তার এতটা কনফিডেন্সের জন্যই সে প্রথম রাউন্ডে সিলেক্ট হয়ে যায়। এরপর আমরা অ্যালেক্স নামক একজন ছেলেকে দেখতে পাই। সে যে কোনো মূল্যেই হোক অবসরে যেতে চায়, তাই সে কোনো মতে এই রাউন্ডটি শেষ করতে চাইছিল। যার ফলে সে শুরু থেকে অনবরত কথা বলেই চলেছে, আর তার অ্যাটিটিউডও ছিল অনেক বেশি, যেটা এখানকার এক্সামিনারের কাছে একদমই পছন্দ হয় না। তাই প্রথম রাউন্ডে এসে বাদ পড়ে যায়, যার ফলে অ্যালেক্স তখন তাদের সবাইকে গালাগাল দিতে থাকে এবং বলতে থাকে যে এখানকার সম্পূর্ণ সিস্টেমই খারাপ। এবার আমরা জোয়ানা নামক একটি মেয়েকে দেখতে পাই।
সে ছিল সবচাইতে ব্রিলিয়ান্ট এবং ট্যালেন্টেড, এবং সে প্রয়োজনের বাইরে খুব একটা কথা বলতো না। আর তার এগুণের কারণে সে খুব সহজেই প্রথম রাউন্ডে পার করে ফেলে। তো এভাবেই এক এক করে বেশ কয়েকজন মানুষ সিলেক্ট হয়ে যায়, আর তাদের ভেতর প্রত্যেকেই ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল, শুধুমাত্র ফার্নান্দো নামক একটি ছেলে ছাড়া, কারণ তার পায়ে সমস্যা থাকার কারণে সে হুইল চেয়ার ব্যবহার করত। কিন্তু তার মনোবল এবং সাহসিকতার কারণে সে প্রথম রাউন্ড পাশ করে ফেলে। অন্যদিকে অফশোর ডিপার্টমেন্টে সবাই একটি খবর পায়, সেটা হলো রেভিলিয়াস গ্রুপের কোনো একজন সদস্য স্লাম এরিয়ার সদস্য সেজে ছদ্মবেশে অফশোরে জয়েন করতে চায়, আর অফশোরের সমস্ত খবরাখবর রেভিলিয়াসদের কাছে পৌঁছতে চায়। আর রেভিলিয়াস ছিল এমন একটি গ্রুপ যারা কিনা অফশোরের পুরো দুনিয়াটিকে নষ্ট করে দিতে চায়, কারণ রেভিলিয়াস গ্রুপের সবাই অফশোরের বিরোধী ছিল। তো এবার কিছুক্ষণ পরেই দেখা যায় যে খুবই অল্প সময়ের মধ্যে অফশোরের লোকেরা সেই ব্যক্তিকে খুঁজে বের করে ফেলে যে কিনা রেভিলিয়াসদের সদস্য ছিল। আর তারা এখানে সেই ব্যক্তির উপর এত বেশি টর্চার করে যে মুহূর্তের মধ্যে সে সবকিছু স্বীকার করে নেয়। এমনকি সে জানায় যে তাকে ছাড়াও এখানে আরও একজন সদস্য রয়েছে যে কিনা রেভিলিয়াস গ্রুপকে প্রতি মুহূর্তের খবর দিচ্ছে। অন্যদিকে আমরা রেভিলিয়াস গ্রুপকে দেখতে পাই যারা কিনা তাদের মিশনে সফল হওয়ার জন্য প্ল্যান করছিল। তারা আসলে পৃথিবী থেকে অফশোরের তৈরি সেই দেয়ালটিকে ভাঙতে চাইছিল যেটা ধনী এবং গরিবদের মাঝে তারা তৈরি করেছে। তারা সবাই একটি বিষয়ে বিশ্বাস করে যে প্রত্যেকটি মানুষের সমান, প্রত্যেকেরই ভালোভাবে জীবনযাপন করার অধিকার রয়েছে, তাই ছোটখাটো অজুহাতে মানুষকে তাদের অধিকার না দেওয়াটা অন্যায়। অন্যদিকে সিলেক্ট হওয়া মানুষদেরকে দ্বিতীয় রাউন্ডের জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে তাদেরকে তাদের কানের পেছনের ডিভাইসটির মাধ্যমে স্ক্যান করা হবে, কারণ তারা দেখতে চাইছিল যে কেউ আবার নকল ডিভাইস লাগিয়ে এখানে এসেছে কিনা। তো যখন তারা সবাই স্ক্যানের জন্য লাইনে দাঁড়িয়েছিল, তখন জোয়ানা তার সামনে থাকা ছেলেটির একটি বিষয় লক্ষ্য করে। এই ছেলেটির নাম হচ্ছে রাফেল। জোয়ানা দেখতে পায় যে রাফেলের কানের মধ্যে কোনো ডিভাইস নেই, বরং অদ্ভুত ধরনের একটি দাগ রয়েছে। জোয়ানা এতে বুঝতে পারে যে রাফেল আসলে ধোঁকাবাজি করে এখানে এসেছে, কিন্তু এসব কিছুর পরও রাফেলের সুন্দরভাবে স্ক্যান হয়ে যায়, যেটা দেখে জোয়ানা বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব। তবে জোয়ানা এই বিষয়ে কাউকে কোনো কিছু বলে না। এবার স্ক্যান করা শেষ হলে তাদের সবাইকে অন্য আরেকটি রুমের মধ্যে নিয়ে আসা হয়, যেখানকার পুরো রুমটিতে ছোট ছোট কিছু টেবিল ছিল, আর এই টেবিলগুলোতে রাখা আছে অনেকগুলো ব্লকস, যেগুলোর মাধ্যমে তাদের সবাইকে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে প্রায় 9টি করে কিউব বানাতে হবে। আর এটার জন্য তাদের হাতে সময় থাকবে 10 মিনিট। সময় শুরু হওয়ার সাথে সাথে সবাই কিউব বানাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু ফার্নান্দোর পায়ে সমস্যার জন্য সে দাঁড়াতে না পারার কারণে সে অনেক চেষ্টা করেও ব্লকগুলোর কাছে পৌঁছতে পারছিল না। তাই মিশেল তখন তাকে অনেকগুলো ব্লকস দিয়ে সাহায্য করে। এদিকে সবাই যত তাড়াতাড়ি সম্ভব কিউব বানাচ্ছিল। তবে একদম শেষ সময়ে দেখা যায় যে মিশেল শুধুমাত্র 8টি কিউবই বানাতে পেরেছে, কারণ সে ফার্নান্দোকে সাহায্য করে সময় নষ্ট করেছিল। তবে ফার্নান্দো এখানে খুবই অল্প সময়ের মধ্যেই তাকে একটি কিউব বানিয়ে দেয়। এতে করে মিশেল এবং ফার্নান্দোর বন্ডিং অনেক ভালো হয়ে যায়। অন্যদিকে একদম শেষ সময়ে এসে দেখা যায় যে রাফেল এখন পর্যন্ত 8টি কিউব বানাতে পেরেছে, তাই সে তার পাশে থাকা পার্টিসিপেন্টের কাছ থেকে একটি কিউব চুরি করে নিয়ে নেয়। আর তখনই সময় শেষ হয়ে যায়। এভাবেই সে চিটিং করে সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়ে যায়। কিন্তু তার চিটিং এর কারণে সবাই তাকে অনেক গালাগাল দিচ্ছিল, এমনকি এখানে সবাই মিলে তাকে প্রচন্ড মারধরও করে, যার ফলে তার শরীরের অবস্থাও একদম খারাপ হয়ে যায়। আর তার এত খারাপ অবস্থা দেখে সকলেই তখন মন খারাপ করে আর চিন্তা করে যে তাদের এই কাজটি করা একদমই ঠিক হয়নি। তো এমন সময় রাফেলের কাছে জোয়ানা আসে, আর জোয়ানা এখানে রাফেলকে বলে, আমি কিন্তু তোমার ব্যাপারে সবকিছু জানি, যে তুমি নকল রেজিস্ট্রেশনের মাধ্যমে এখানে এসেছো, আর যদি তুমি এমনটা না করো তাহলে তোমার ব্যাপারে আমি অথরিটিকে সবকিছু জানিয়ে দেব। অন্যদিকে আমরা ইজাবেলকে দেখতে পাই, যে কিনা চিফের কাজগুলো চেক করতে এসেছে। ইজাবেল আসলে সবসময় চিফের কাজের ভুল ধরতে চায়। সে চায় যেভাবেই হোক চিফকে তার পদ থেকে সরিয়ে দিতে, যাতে করে তার জায়গা সে দখল করতে পারে। অন্যদিকে আমরা মিশেল এবং তার একজন বান্ধবীকে দেখতে পাই, যাদের উপর অফশোরের অথরিটির সন্দেহ তৈরি হয়েছে যে তারা রেভিলিয়াস গ্রুপের লোক। তাই অফশোরের কয়েকজন এমপ্লয়ি এসে তাদেরকে তাদের সঙ্গে করে নিয়ে যায়, আর তাদেরকে জিজ্ঞাসা করে যে তাদের দুজনের মধ্যে কে রেভিলিয়াস গ্রুপের সদস্য। আর এই বিষয়টি যদি তাদের দুজনের মধ্যে কেউই স্বীকার না করে তাহলে এখানে তাদের দুজনকেই মরতে হবে। এই বলে সেখানকার সেই এমপ্লয়ি উঠে চলে যায়। আর এই সুযোগে মিশেল এখানে তার বান্ধবীকে বলে, আমাদেরকে যেভাবেই হোক এই মহিলাকে মারতে হবে, তা না হলে সে আমাদের দুজনকেই মেরে ফেলবে। তো এবার সেই এমপ্লয়ি যখন আবারও সেখানে আসে, ঠিক তখনই মিশেলের বান্ধবী তার উপর আক্রমণ করে, কিন্তু মিশেল নিজে এমনটা করে না, যার ফলে মিশেলের বান্ধবীকে এখানে মেরে ফেলা হয়। তাই অথরিটি মনে করে যে সেই হয়তো রেভিলিয়াসের সদস্য, কিন্তু এখানে আমরা জানতে পারি যে আসলে রেভিলিয়াসের সদস্য হচ্ছে মিশেল নিজে, আর সে কোনো এক উদ্দেশ্য নিয়ে অবসরে এসেছে। তো এখানে মিশেলকে থার্ড রাউন্ডের জন্য পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তার জন্যই যেহেতু তার বান্ধবী মারা গিয়েছে তাই মিশেল এখানে প্রচন্ড কাঁদছিল। আর এখানে আমরা মিশেলের আরও একটি সিক্রেট সম্পর্কে জানতে পারি, সেটা হলো মিশেল লুইস নামক তার যে বয়ফ্রেন্ডের কথা বলেছিল, সেই ছেলেটি আসলে তার বয়ফ্রেন্ড ছিল না, বরং সে ছিল মিশেলের ভাই, যে কিনা অবসরে আসার পর আর কোনোদিনও মিশেল তার খবর পায়নি। তাই মিশেল তার ভাইকে খুঁজতেই এখানে এসেছে। অন্যদিকে আমরা ফার্নান্দোকে দেখতে পাই। ফার্নান্দোর এখানে তার অতীত জীবনের কিছু কথা মনে পড়ছিল। আসলে ছোটবেলা থেকেই ফার্নান্দোর পায়ে অনেক সমস্যা ছিল, কিন্তু এর ফলে ফার্নান্দোকে কোনো রকমের কষ্ট করতে হয়নি, কারণ তার বাবা সবসময় তার পাশে থেকেছে।
সবসময় তার খেয়াল রেখেছে। আর একদিন ফার্নিন্দোর বাবা তাকে বলেছিল যে তার সঙ্গে যা কিছুই হয়ে যাক না কেন, তার মনে সবসময় সাহস রাখতে হবে, আর তার সাহস এবং বুদ্ধি দিয়েই তাকে যেভাবেই হোক অবসরে যেতে হবে, কারণ অবসরে যেতে পারলেই তার অনেক ভালো চিকিৎসা হবে, সে আবারও হাঁটতে পারবে। এবার ফার্নিন্দোকে তার ফিজিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে তার পায়ের মধ্যে এক ধরনের সুই ঢুকিয়ে দিলে দেখা যায় যে প্রথমবার সে তার পায়ে কোনো ব্যথা অনুভব করছে। ডক্টর তখন ফার্নিন্দোকে বলে যে যদি সে কোনো মতে অবসরে চান্স পেয়ে যায় তাহলে তার এই পায়ের চিকিৎসা সম্ভব। অন্যদিকে আমরা চিফকে দেখতে পাই। চিফ এখানে ইজাবেলকে বলে যে তার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে আর সে খুব দ্রুত ফিরে আসবে। এই বলেই চিফ যখন চলে যায় তখন ইজাবেল তার উপর নজর রাখছিল। ইজাবেল এখানে দেখতে পায় যে চিফ তার পোশাক চেঞ্জ করে ছদ্মবেশে স্লাম এরিয়াতে যাচ্ছে, আর চিফও এখানে বাহিরের ক্যামেরার গ্রিন লাইট দেখে বুঝতে পারে যে তার উপর কেউ নজর রাখছে, তাই সে সেখান থেকে দ্রুত ফিরে যায়। তবে ইজাবেল এখানে হাজার চেষ্টা করেও চিফের বিরুদ্ধে কোনো কিছুই জোগাড় করতে পারে না। অন্যদিকে পার্টিসিপেন্টসদেরকে একটি রুমের মধ্যে পাঠিয়ে দেয়া হয়, যেখানে তারা মোট 7 জন ছিল, আর এখানে তাদের সবাইকে 6টি কয়েন দেয়া হয়, আর তাদেরকে জানানো হয় যে তাদের মধ্যে যে কোনো একজনকে এলিমিনেট হতে হবে, আর তাদের হাতে 15 মিনিট সময় আছে, যেটার মাধ্যমে তারা ডিসকাস করবে যে তারা কাকে বাদ দিতে চায়, আর যাকে বাদ দেওয়া হবে সে কোনো কয়েনই পাবে না। তবে যদি তারা 15 মিনিটের মধ্যে কাউকে সিলেক্ট করতে না পারে তাহলে তারা 7 জনই এলিমিনেট হয়ে যাবে। তাই এবার তারা ডিসকাশনের জন্য কয়েনগুলো ফ্লোরে রাখে এবং ডিসাইড করতে থাকে যে তারা কাকে এলিমিনেট করতে চায়। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও যখন তারা কাউকেই সিলেক্ট করতে পারছিল না তখন রাফেল সবাইকে বলে ভোট করার জন্য। তাই মিশেল বলে তাদের উচিত জোয়ানাকে ভোট করা, কারণ জোয়ানা তাদের সবার মধ্যে সবচাইতে চালাক, তাই তার জন্য তারা বাদ পড়ে যেতে পারে। তবে মিশেলের ভয় ছিল যে জোয়ানা তার ব্যাপারে জানতে পারবে যে সে রেভিলিয়াসের সদস্য, কিন্তু জোয়ানা যেহেতু রাফেলের ব্যাপারে জানত তাই রাফেল এখানে জোয়ানার পক্ষ নেয় আর বলে যে তাদের উচিত ফার্নিন্দোকে বের করা, কারণ ফার্নিন্দোর অবসরে থাকার কোনো যোগ্যতাই নেই। এতে করে তাদের সবার মধ্যেই যেন বিশৃঙ্খলা শুরু হচ্ছিল। কিন্তু এমন সময় সেখানকার একজন মেয়ে বলে যে তাদেরকে এখন সিলেকশন প্রসেস স্কার্ফের মাধ্যমে করতে হবে। সে স্কার্ফটিকে 7টি টুকরোতে বিভক্ত করবে আর প্রত্যেকেই একটি করে টুকরো নেবে। এর ভেতর যার স্কার্ফের টুকরোটি সবচাইতে ছোট হবে তাকে স্বেচ্ছায় এখান থেকে চলে যেতে হবে। এবার স্কার্ফের মাধ্যমে ভোট করলে দেখা যায় যে জোয়ানার কাছে সবচাইতে ছোট অংশটি পড়েছে, তাই জোয়ানাকে এলিমিনেট হতে হবে। কিন্তু যখন তাদেরকে নেক্সট রাউন্ডে পাঠানোর প্রসেস শুরু হয় তখন দেখা যায় যে জোয়ানা আগেই ব্যাগ থেকে একটি কয়েন চুরি করে ফেলেছিল, তাই সেও এখানে বাকিদের সঙ্গে চিটিং করে এই রাউন্ড জিতে যায়, আর তার জন্য একজন বিনা কারণে বাদ পড়ে যায়। এরপর তারা সবাই যখন সেই কয়েনটিকে একটি ডিভাইসে ইনসার্ট করে তখন তারা প্রত্যেকেই একটি করে ড্রিঙ্কস পায়। তবে জোয়ানা এখানে তার কয়েনটি রেখে দিয়েছিল, কারণ সে তার প্রয়োজন মতো কয়েনটিকে ইউজ করতে চায়। আর এখানে জোয়ানার তার অতীত জীবনের কথা মনে পড়ে যায়, যেখানে তাকে তার প্রতিবেশীরা অনেক অত্যাচার করত, তাকে মারধর করে তার খাবার নিয়ে যেত। অন্যদিকে ইজাবেলের সঙ্গে অবসরের কাউন্সিলর যোগাযোগ করে, যার নাম হচ্ছে ম্যাথিউস। তো ম্যাথিউস এখানে ইজাবেলকে বলে যে সে যেন সবসময় চিফের দিকে নজর রাখে, কারণ সেও চিফকে নিচে নামাতে চায়। অন্যদিকে পার্টিসিপেন্টসদেরকে এখন একটি জায়গাতে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, কারণ এখন তাদেরকে পরের রাউন্ডে নিয়ে যাওয়া হবে। এবার অবসরের একজন এমপ্লয়ি তাদেরকে জানায় যে তাদেরকে এখন 5 মিনিটের মধ্যে একটি টানেল ক্রস করতে হবে। তো পরের রাউন্ডে প্রবেশ করার পর তারা সেখানে অন্ধকার একটি রুম দেখতে পায়, যেখানে একটি টাইমারে কাউন্টডাউন চলছিল, আর সেখানে এমন একটি লাইট ব্লিঙ্ক করছিল যেটার জন্য তারা প্রত্যেকে হ্যালোসিনেট হয়ে তাদের টাস্কের দিকে খেয়াল রাখতে পারছিল না। আর কিছুক্ষণের মধ্যে সেখানে ভয়ানক একটি গ্যাস রিলিজ করে দেয়া হয়, অর্থাৎ দ্রুত তারা এই টানেল থেকে বের হতে না পারলে তাদের সবাইকে এখানেই মরতে হবে। তবে এখানে প্রত্যেকেই হ্যালোসিনেট হয়ে ফ্রিজ হয়ে গিয়েছিল, শুধুমাত্র জোয়ানা বাদে। জোয়ানা চালাকি করে দ্রুত সেই টাইমারের কাছে চলে যায়, আর সেখানে সে 6টি হাতের প্রিন্ট দেখে বুঝতে পারে যে তাদের প্রত্যেকের হাতে এই প্রিন্টের মধ্যে রাখতে হবে, তবে হয়তো এখানকার দরজা খুলবে। তবে এখানে তো কারোর কোনো সেন্স ছিল না, তাই জোয়ানা অনেক কষ্ট করে তাদের প্রত্যেকেই দরজাটির সামনে নিয়ে আসে, আর সে কোনো মতে সেখানে প্রত্যেকের হাত সেট করে দেয়। আর সবাই যখন একসঙ্গে প্রিন্টগুলোতে হাত দেয় তখন টাইম শেষ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগেই দরজাটি খুলে যায়। এরপর পরের স্টেজে এসে তারা দেখতে পায় যে সেখানে তাদের প্রত্যেকের জন্য একটি করে বেড রয়েছে, আর তারা সবাই যেহেতু অনেক বেশি ক্লান্ত ছিল তাই তারা সেই বেডে শুয়ে বিশ্রাম নিতে শুরু করে। অন্যদিকে ফার্নিন্দো এবং মিশেল একে অপরের সঙ্গে গল্প করছিল, আর কথা বলতে বলতে তারা দুজনই একে অপরের অনেক কাছে চলে আসে, কারণ তারা দুজনই দুজনকে পছন্দ করতে শুরু করেছিল। অন্যদিকে জোয়ানা এখানে তার অতীতের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেখানে সে তার নিজের সুরক্ষার জন্য লুকিয়ে লুকিয়ে একজন মানুষের বাড়িতে প্রবেশ করেছিল, যাতে করে সে সেই বাড়ি থেকে একটি গান চুরি করতে পারে। এরপর সে সেই বাড়িতে প্রবেশ করে যখন সেই গানটি চুরি করছিল ঠিক তখনই সে কোনো একজন মানুষের আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে যায়, আর সে কোনো কিছু বুঝে ওঠার আগেই ভুল করে তার হাত দিয়ে গানটি প্রেস হয়ে যায়, যার ফলে একটি গুলি গিয়ে লাগে ছোট্ট একটি বাচ্চার গায়ে, ফলে সঙ্গে সঙ্গে বাচ্চাটি মারা যায়। জোয়ানা আজ পর্যন্ত এই বিষয়টি কোনোদিনও ভুলতে পারেনি। সেই ঘটনার পর থেকে তার নিজের প্রতি নিজের অনেক ঘৃণা তৈরি হয়েছিল, তাই প্রায় সময় সেই বাচ্চাটির স্মৃতি তার চোখের সামনে ভেসে ওঠে। অন্যদিকে আমরা চিফকে দেখতে পাই, যে কিনা কম্পিউটারের মধ্যে একটি অ্যালার্ট দেখতে পায়। এরপর সিসিটিভি ফুটেজ চেক করে সে বুঝতে পারে
যে স্লাম এরিয়ার ছোট্ট একটি বাচ্চা তাদের অবসরের অফিসে প্রবেশ করছে, যেটা দেখে সে দ্রুত সেই বাচ্চাটির কাছে চলে যায়। এই বাচ্চাটির নাম হচ্ছে অগস্টো। অগস্টো এখানে চিফকে জানায় যে তার অনেক খিদে পেয়েছে, তাই সে সহ্য করতে না পেরে এখানে চলে এসেছে। এবার চিফ এখানে অগস্টোর যত বেশি সিসিটিভি ফুটেজ ছিল সেই সমস্ত ফুটেজগুলো আগে ডিলিট করে দেয়। এরপর সে অগস্টোকে তার সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায়, আর সে তাকে অনেক ভালো ভালো খাবার খেতে দেয় এবং সে এখানে তাকে বলে যে সে অনেকবার চেষ্টা করেছে তাকে দেখতে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবে সে পারেনি। তবে অগস্টো যেন এভাবে করে কোনোদিনও এখানে না আসে, কারণ এতে করে তার অনেক বড় বিপদ ঘটতে পারে। অর্থাৎ চিফের সঙ্গে অগস্টোর কোনো না কোনো সম্পর্ক রয়েছে। চিফ এখানে অগস্টোকে অনেক দামি একটি চশমা উপহার দেয় এবং তাকে খেলার জন্য কিছু ব্লকসও দেয়। তবে এমন সময় সেখানে ইজাবেল চলে আসলে চিফ কোনো মতে অগস্টোকে লুকিয়ে ফেলে। ইজাবেল তখন চিফকে বলে তার কাছে মনে হচ্ছে অবসরে কেউ প্রবেশ করেছে, কিন্তু সে কাউকেই দেখতে পাচ্ছে না। ইজাবেল এখানে তাকে নানা ধরনের প্রশ্ন করে ফাঁসাতে চাইছিল, কিন্তু চিফ এখানে প্রত্যেকটি প্রশ্নেরই সঠিক উত্তর দেয়। এরপর ইজাবেল সেখান থেকে চলে গেলে চিফ নিজে অগস্টোকে অবসর থেকে বের করে দেয় এবং তাকে স্লাম এরিয়াতে পৌঁছে দেয়। অন্যদিকে আমরা জোয়ানাকে দেখতে পাই। জোয়ানা একজন মহিলার কাছে ফেক রেজিস্ট্রেশনের জন্য গিয়েছিল, আর সেই মহিলাটি তখন তাকে সার্জারি করে একটি ফেক রেজিস্ট্রেশন ডিভাইস লাগিয়ে দেয়। আর এই ডিভাইসটি যে মেয়েটি ছিল সেই মেয়েটির নামই ছিল জোয়ানা, তাই সে তখন তার নিজের নামে জোয়ানা রেখে দেয়। তবে সার্জারি থেকে ওঠার পর সেই মহিলাটি তাকে বলে যে সে অনেক খারাপ একজন মানুষ, কারণ সে জানতে পেরেছে যে সে একটি বাচ্চাকে খুন করেছে। তাই মহিলাটি তখন জোয়ানাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। জোয়ানা এসব কথা ভাবতে ভাবতে অনেক মন খারাপ করছিল। আর এমন সময় তার কাছে রাফেল আসলে জোয়ানা রাফেলকে সবকিছু খুলে বলে আর বলে যে সে আসলে অনেক খারাপ একজন মানুষ, কিন্তু রাফেল তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে এতে তার কোনো ভুলই ছিল না, এটা শুধুমাত্র একটি দুর্ঘটনা। এভাবেই আস্তে আস্তে রাফেল এবং তার মধ্যে সম্পর্ক ভালো হচ্ছিল। এবার পরের দিন সকালে জোয়ানা এবং ফার্নিন্দো সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিল, আর তারা এর পরের রাউন্ডে যাওয়ার চেষ্টা করছিল যে তারা যেই দরজা দিয়ে এখানকার ভেতরে এসেছে সেই দরজাটিও এখন বন্ধ ছিল। এমনকি আশেপাশেও এমন কোনো রাস্তা ছিল না যেটার মাধ্যমে তারা এখান থেকে বের হতে পারবে। অর্থাৎ তারা সবাই এই জায়গার ভেতর আটকা পড়েছে। ফার্নিন্দো তখন সবাইকে এই বিষয়টি জানালে তারা সবাই মিলে তখন একসঙ্গে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল, কিন্তু আশেপাশে কোনো দরজা এমনকি কোনো মানুষও ছিল না। সেই সাথে তাদের খাওয়ার মতো কোনো কিছু ছিল না। এতে সবাই অনেকটাই ভয় পেয়ে যায়। রাফেল এখানে বেশ কয়েকটি স্ট্যান্ড আনার পরও কোথাও কোনো কিছুই হয় না। তবে অন্যদিকে মার্কো সেখানে একটি প্যানেল দেখতে পায় যেখানে বিভিন্ন সংখ্যা উঠছিল। আর মার্কোর এখানে যখন সেই 6টি স্ট্যান্ডের কথা মনে পড়ে যায় তখন সে বুঝতে পারে যে তাদেরকে আসলে কি করতে হবে। সে তখন সবাইকে ডেকে জানায় যে তাদেরকে এই 6টি সারির নাম্বারগুলো মনে রাখতে হবে, আর এই নাম্বারের সঙ্গে ম্যাচ করে তাদেরকে স্ট্যান্ডগুলো টানতে হবে। যেহেতু নাম্বারগুলো খুবই কম সময়ের মধ্যে তাদেরকে শো করানো হচ্ছে, তাই নাম্বারগুলো তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আর প্যানেলের নাম্বার চেঞ্জ হওয়ার আগেই তাদেরকে প্রত্যেকটি টাস্ক কমপ্লিট করতে হবে। তো এখন প্যানেলের 6টি সারিতে যেই নাম্বারটি ছিল তারা 6 জন ঠিক সেভাবেই নাম্বারগুলোকে মনে করে নেয়, আর সঙ্গে সঙ্গে তারা প্রত্যেকে নিজের স্ট্যান্ডগুলোকে ততবার ধাক্কা দেয় যত নাম্বার প্যানেলের 6টি সারিতে লেখা ছিল। তো যখন তারা সবাই মিলে এই কাজটি করে তখন সেখানে একটি ডিভাইস অ্যাক্টিভেট হয়ে যায় এবং তাদেরকে খাওয়ার জন্য কিছু জিনিস দেওয়া হয়। তবে কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে তাদেরকে যতটুকু খাবার দেওয়া হয়েছে সেগুলো শুধুমাত্র একজন মানুষের জন্য। তাই খাবার নিয়ে এখানে তাদের মধ্যে ঝগড়া হতে যাচ্ছিল। কিন্তু মিশেল এখানে তাদের সবাইকে বলে যে তাদের মধ্যে আগাতা নামের যে মেয়েটি রয়েছে সে অনেক ক্ষুধার্ত এবং সে সবার চাইতে অনেক বেশি অসুস্থ, তাই তাদের উচিত খাবারটুকু তাকে খেতে দেয়া। মিশেলের এই সিদ্ধান্ত সবাই মেনে নেয়। অন্যদিকে আমরা ইজাবেলকে দেখতে পাই। ইজাবেল এখানে কোনো মতে চিফের একটি ফিঙ্গারপ্রিন্ট বের করে ফেলে। সে হয়তো তাকে নিয়ে অন্য কোনো প্ল্যান করছে। এদিকে পার্টিসিপেন্টরা এই প্যানেলের গেমটি বুঝতে পেরেছিল, তাই তারা সবাই মিলে প্রত্যেকবার সেখানকার ডিভাইস অ্যাক্টিভেট করছিল। ফলে তাদের আর খাবারের কোনো অভাবই হচ্ছিল না। তারা এইভাবে প্রচুর পরিমাণে খাবার পাচ্ছিল। তবে সেই স্ট্যান্ডটিকে বারবার টানতে অনেক শক্তির প্রয়োজন ছিল, তাই সবাই এতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু তারপরও সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করছিল, যার ফলে এখান থেকে কারো ডিসকোয়ালিফাই হওয়ার কোনো চান্সই ছিল না। অন্যদিকে চিফ সমস্ত পার্টিসিপেন্টদের উপর নজর রাখছিল, আর সেখানে তাদের সিচুয়েশন দেখে অথরিটিকে বলে যে এই গেমের মধ্যে কিছু চেঞ্জ আনতে, কারণ এই পার্টিসিপেন্টরা অনেক বেশি ট্যালেন্টেড, তাই তাদের জন্য টাস্ক আরও কঠিন করতে হবে। তো এবার পরের দিন দেখা যায় যে সকাল থেকে যখন তারা নাম্বারগুলোর পাজল সলভ করছিল তখন 10 বার সঠিকভাবে কাজ করার পরও কোনো খাবারই আসে না। তাই সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু মার্কো তাদের সবাইকে হাল ছাড়তে নিষেধ করে। সে সবাইকে একসঙ্গে কাজ করতে বলে, কিন্তু মার্কোর কথা কেউ শোনে না। সবাই সেখান থেকে তাদের বিছানায় চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে আগাটা একাই অনেক সময় ধরে স্ট্যান্ডগুলোকে টানছিল, যার ফলে হঠাৎ করে সেখানে অনেকগুলো খাবার এসে পড়ে, আর সবাই তখন খাবার খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। এবার মার্কো এখানে সবাইকে বলে যে এই রাউন্ডের সমস্ত টেস্ট হয়তো চেঞ্জ করা হয়েছে, তাই তাদেরকে এখন অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে যাতে করে দ্রুত তারা এই স্টেজ পার করতে পারে। এরপর তারা সবাই মিলে সেখানে বিছানার কিছু অংশ ভেঙে ফেলে, আর সেগুলোর মাধ্যমে যে জায়গা দিয়ে তাদের জন্য খাবার আসছিল অনেক কষ্ট করে তারা সেই জায়গাটির কিছুটা অংশ খুলতে সক্ষম হয়।
তবে এই দরজাটি স্প্রিং দিয়ে আটকানো ছিল, আর এটা যে কোনো সময় তাদের উপর পড়লে তারা মারাও যেতে পারে। কিন্তু রাফেল তখন সাহস করে ভেতরে যায়, আর সে সেখানে আরো একটি বন্ধ দরজা দেখতে পায়। এরপর সে এটা সবাইকে জানালে সবাই মন খারাপ করে ফিরে আসে। তবে তাদের কাছে এখন কোনো খাবারও ছিল না। কিন্তু এমন সময় মার্কো তাদের সবাইকে জানায় যে তাদের মধ্যে একজন অনেক খাবার নিজের কাছে লুকিয়ে রেখেছে। তাই তারা সবাই মিলে ছেলেটির কাছে খাবার চাইতে যায়, কিন্তু ছেলেটি তাদের কাউকে কোনো খাবার দিতে চাইছিল না। তাই মার্কো তখন তার অবস্থা একদম খারাপ করে দেয়, যার ফলে ছেলেটি তখন খাবার দিতে রাজি হয়। এরপর মার্কো সমস্ত জায়গাতে তল্লাশি করে আরো অনেকেরই বিছানার নিচে খাবার খুঁজে পায়। এখানে আমরা মার্কোর একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মার্কো আসলে একজন সোলজার ছিল, আর তার পরিবার অনেক বছর আগেই তাকে ছেড়ে অবসরে চলে এসেছিল। এরপর সে যখন অবসরে আসে তখন সে তার প্রেগনেন্ট ওয়াইফকে রেখে আসে। অন্যদিকে আমরা জোয়ানাকে দেখতে পাই। জোয়ানা এখানে দেখে যে আগাটা অসুস্থ হয়ে এখানে পড়ে আছে। সে তখন আগাটার জুতোগুলো নিয়ে নেয়, আর সেখানে চিমনির মতো একটি জায়গা ছিল যেখান দিয়ে তাদেরকে জুস দেওয়া হতো। তাই জোয়ানা একাই তখন সেই চিমনির মতো জায়গাটি দিয়ে উপরের দিকে যেতে থাকে। কিন্তু একদম উপরে চলে আসার পর সে দেখতে পায় যে সেখানে চিফ দাঁড়িয়ে আছে। চিফ তখন জোয়ানাকে তার কাছে ডাকে, আর সে জোয়ানাকে বলে যে সে জোয়ানার উপর শুরু থেকে নজর রাখছে। জোয়ানার ট্যালেন্ট তাকে মুগ্ধ করেছে, তাই জোয়ানা অবসরে গেলে নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে। চিফ এখানে আরো জানায় যে বাকি পার্টিসিপেন্টরা 50% রাউন্ড কমপ্লিট করে ফেলেছে, তবে তাদের এখনো আরো অনেক পরীক্ষা দেওয়ার বাকি, কারণ পৃথিবীতে সার্ভাইভ করা এতটা সহজ নয়। এবার তারা দুজন মিলে সেখানে দাঁড়িয়ে বাকিদের পরিস্থিতি দেখছিল, যেখানে মিশেল, ফার্নান্ডো এবং বাকিরা মিলে একটি ব্যারিকেড তৈরি করে। অন্যদিকে মার্কো তার নিজের একটি গ্যাং তৈরি করে ফেলেছিল, আর সে একের পর এক সকলের জিনিসপত্র তল্লাশি করে নিয়ে নিচ্ছিল। এতে করে একজন মহিলার সঙ্গে তার ঝগড়া শুরু হলে মার্কো রাগ করে তার মাথার মধ্যে অনেক জোরে একটি আঘাত করে। রাফায়েল এতে প্রচন্ড রেগে যায়, আর সে দেখতে পায় যে মেয়েটি এখানে মারা গিয়েছে। তাই সে তখন মার্কোকে মারতেই যাবে, কিন্তু মার্কোর গ্যাং তখন উল্টো তাকেই মারতে আসে। তাই রাফেল তখন দৌড়ে সোজা সেই ব্যারিকেডের কাছে চলে আসে, যেখানে অনেকে ভয়ে আশ্রয় নিয়েছিল। যদিও প্রথমে তাকে কেউ ব্যারিকেডের এপাশে আসতে দিতে চাইছিল না, কিন্তু রাফেল এখানে মিশেলের কানে কিছু একটা বলে, ফলে মিশেল তখন তাকে ব্যারিকেডের ভেতর আসতে দেয়। অন্যদিকে চিফ জোয়ানাকে বলে যে তাকে এখন আবারও পার্টিসিপেন্টদের কাছে ফিরে যেতে হবে, আর বাকি টাস্কগুলো তাকে কমপ্লিট করতে হবে এবং প্রমাণ করতে হবে যে সে আসলেই অবসরে থাকার যোগ্য। অন্যদিকে মার্কো এবং তার গ্যাংরা বাকিদেরকে মারার জন্য ছুটে আসে। আসলে মার্কো এবং তার গ্যাং চাইছিল যে তাদের ভেতর থেকে অনেক মানুষকে কমিয়ে দিতে, যাতে করে তাদের অবসরে সিলেকশনের চান্স বেড়ে যায়, কারণ মাত্র 3% মানুষকে সেখানে নেওয়া হবে। এদিকে জোয়ানা বাকি টাস্ক কমপ্লিট করার জন্য ছুটে আসে, আর সেখানে যাওয়ার আগে সে তার হাতে একটি রড নিয়ে নেয়। এদিকে সকলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইট শুরু হয়ে যায়। অনেকেই এতে আঘাত পেয়ে আহত হয়ে যায়, আর ঠিক তখনই সেখানে জোয়ানা এসে সবাইকে চিৎকার করে থামতে বলে এবং বলে যে তাদের সবাইকে একসঙ্গে মিলে খেলতে হবে, তবে তারা টাস্কগুলো কমপ্লিট করতে পারবে। তা না হলে এভাবে চলতে থাকলে তাদের সবাইকেই মরতে হবে, যার ফলে তারা সবাই থেমে যায়। আর কিছুক্ষণ পরে সেখানে একটি অ্যালার্ম বেজে ওঠে, যার ফলে দেখা যায় যে সেখানকার দুপাশে দুটো বড় দরজা খুলে যায়। ফলে সবাই তখন সেই দরজা দিয়ে পরের রাউন্ডে চলে আসে। শুধুমাত্র সেখানে আগাটা মারা গিয়ে পড়েছিল, আর মারামারির ফলে মার্কোর অবস্থাও এতটাই খারাপ ছিল যে তার দাঁড়ানোর মতো কোনো শক্তি ছিল না। তারপরে সে কোনো মতে সেই দরজার কাছে আসে, কিন্তু ততক্ষণে সময় শেষ হয়ে যাওয়ায় দরজাটি বন্ধ হয়ে গেলেই মার্কো সেখানেই আটকা পড়ে যায়। এদিকে বাকি পার্টিসিপেন্টরা যখন পরের রাউন্ডের জন্য যাচ্ছিল, তখন রাফেল এখানে তার অতীতের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায়। রাফেল আসলে একবার অবসরে চান্স পাওয়ার জন্য অংশগ্রহণ করেছিল, কিন্তু সে কোনোভাবেই পাশ করতে পারেনি। আর এবছর মূলত তার ভাইয়ের আসার কথা ছিল, কিন্তু রাফেল একদিন চালাকি করে তার ভাইকে অ্যালকোহল দিয়ে দেয়, আর সে তার ভাইয়ের রেজিস্ট্রেশন ডিভাইসটি চুরি করে নিয়ে নেয়। আর তার ভাইয়ের পরিবর্তে এবার সেই এখানে চলে আসে। অন্যদিকে চিফের কাছে ইজাবেল আসে, আর ইজাবেল এখানে চিফকে অগস্টের একটি ছবি দেখায় এবং সে এখানে তাকে বলে যে সে তার ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে তার সম্পর্কে সবকিছু জেনেছে, কিন্তু এখনো সে কাউন্সিলরকে কোনো কিছু জানায়নি। তার কাছে এখন দুটো অপশন আছে, এক হচ্ছে এবছর কাজ করেই তার নিজে থেকে রিজাইন দিয়ে দেয়া, না হলে তার মৃত্যুর আগ পর্যন্ত রিকভারি সেন্টারে থাকা, যেখানে তার পরিণতি তার ওয়াইফের মতো হবে। একথা বলতেই চিফের তার ওয়াইফের কথা মনে পড়ে যায়। তার ওয়াইফের নাম ছিল জুলিয়া। জুলিয়াও পার্টিসিপেন্টদের মতো পরীক্ষা দিয়ে অবসরে সিলেক্ট হয়েছিল। এমনকি পরবর্তীতে সে এখানে অনেক ভালো পদের একটি চাকরিও পেয়েছিল, যেখানে সে স্লাম এরিয়ার মানুষদের ইন্টারভিউ নিত। তো একদিন যখন একটি মেয়ে তার কাছে ইন্টারভিউ দিতে আসে, তখন সে সেই মেয়েটিকে রিজেক্ট করে দেয়, কারণ তার ছোট্ট একটি বাচ্চা রয়েছে। তবে এটা অবসরের কোনো নিয়ম ছিল না যে বাচ্চা থাকলে এখানে কেউ অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু তারপরও জুলিয়া এই কাজটি করে সকলের কাছে বিষয়টি লুকিয়ে রাখে। এরপর থেকে জুলিয়া এই কাজটি বারবার করছিল। তাদের প্রত্যেককেই জুলিয়া প্রথম রাউন্ডেই রিজেক্ট করে দিচ্ছিল। এভাবেই একদিন একজন পার্টিসিপেন্ট যখন তার কাছে অনেক অনুরোধ করছিল যে তার অবসরে থাকার সমস্ত যোগ্যতা রয়েছে, তখন জুলিয়া তার কোনো কথাই শুনতে চাইছিল না, আর তার সঙ্গে বেশি জোরাজুরি করায় জুলিয়া তাকে আঘাত করে বসে। তবে পরবর্তীতে জুলিয়া এতে নিজেই কষ্ট পেয়েছিল। এরপর এই বিষয়টি সকলের কাছে জানাজানি হয়ে গেলে জুলিয়া চিফকে জানায় যে তার মানসিক অবস্থা ভালো নয়। সে নিজেও জানে না যে সে পার্টিসিপেন্টদের সঙ্গে কেন এমন করছে। তো এভাবেই প্রায় বেশ কয়েক মাস সময় পার হয়ে যায়।
জুলিয়া মাঝে মধ্যে অগস্টোর ছবি বের করে দেখত। এদিকে একদিন যখন চিফ তার কাজে ব্যস্ত ছিল, তখন জুলিয়া সিকিউরিটি রুমে এসে অগস্টোর অ্যাড্রেস বের করার চেষ্টা করছিল। আর রাতের বেলা যখন সে কম্পিউটার চেক করে, তখন সে দেখতে পায় যে জুলিয়া সেই অগস্টো নামের ছেলেটির ভিডিও 127 বার দেখেছে। এরপর চিফ তখন জুলিয়াকে বুঝিয়ে তার কাছে সত্যটা জানতে চায়। জুলিয়া এতে সেখানে কাঁদতে শুরু করে, আর সে চিফকে জানায় যে অগস্টো আসলে হচ্ছে তার ছেলে। সে অবসরে লাক্সারিয়াস জীবন পাওয়ার জন্য তার ছেলেকে ফেলেই এখানে চলে এসেছিল, কিন্তু সে এখন তার ভুল বুঝতে পেরেছে। যাদের সন্তান রয়েছে সে তাদেরকে অবসরে আসতেই দিত না, আর এখন তার অনেক বেশি আফসোস হচ্ছে। সে বুঝতে পেরেছে যে তার সন্তানের সঙ্গে সে কতটা অন্যায় করেছে, তাই সে আবারও স্লাম এরিয়াতে তার সন্তানের কাছে ফিরতে চায়। কিন্তু চিফ তাকে এমনটা করতে নিষেধ করে। সে তার সন্তানের এখানে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে, কারণ জুলিয়া যদি একবার স্লাম এরিয়াতে আবারও চলে যায় তাহলে সে আর কোনোদিনও অবসরে আসতে পারবে না। কিন্তু তারপরে একদিন জুলিয়া স্লাম এরিয়াতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, যেটা চিফ জানতে পেরে দৌড়ে গিয়ে তাকে আটকায় এবং তাকে জোর করে অবসরে আবারও নিয়ে আসে। আর সে তাকে বোঝায় যে তার মানসিক পরিস্থিতি ভালো নয়, তাই তার রিকভারি সেন্টারে গিয়ে রিকভার হয়ে আসা উচিত। জুলিয়া এতে রাজি হয়। এরপর তাকে পাঠিয়ে দেওয়া হয় অবসরের রিকভারি সেন্টারে। কিন্তু কিছুদিন পর জুলিয়া তার ছেলে অগস্টোর ছবি দেখতে দেখতে ছবিটিকে বিছানায় রেখে দেয়। জুলিয়া আসলে তার ছেলের প্রতি হওয়া অন্যায় সহ্য করতে পারছিল না। তার করা পাপের জন্য তার অনেক কষ্ট হচ্ছিল, তাই সে সেদিন পানিতে ডুবে নিজেকে শেষ করে দেয়। আর চিফ যখন এটা জানতে পারে, তখন সে তার জীবনে সবচাইতে বেশি কষ্ট পায়। তাই জুলিয়ার শেষ স্মৃতিকে তার কাছে আগলে রাখার জন্য সে একদিন ছদ্মবেশে অগস্টোর কাছে যায় এবং প্রায় সময় সে অগস্টোকে দেখে আসে। আর সে অগস্টোকে জানায় যে সে অগস্টের বাবা। এবার আমরা আবারও বর্তমান সময়কে দেখতে পাই, যেখানে রাফেল মিশেলের সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলছিল। আর রাফেল যে মিশেলের কানে কানে কি কথা বলেছিল সেটা আমরা এখানে জানতে পারি। রাফেল এখানে মিশেলকে বলে সে খুব ভালো করেই জানে যে মিশেল হচ্ছে রিভিলিয়াস গ্রুপের সদস্য, কারণ রাফেল নিজেও রিভিলিয়াস গ্রুপের সদস্য ছিল। আর সে মিশেলের একটি ছবি রিভিলিয়াসদের হেডকোয়ার্টারে দেখেছিল। এখন তারা দুজনে এই বিষয়টি সিক্রেট রেখে পরের রাউন্ডের জন্য চলে যায়। সেখানে প্রত্যেকের জন্যই আলাদা আলাদা রুম ছিল, যেখানে তারা সবাই নিজেদের পরিবারের ছবি দেখতে পায়। আর ছবিটি যখন সেখান থেকে সরে যায়, তখন তারা তাদের সামনে তাদের পরিবারের একজন করে সদস্যকে দেখতে পায়। আর ফার্নান্দোর সঙ্গে দেখা করতে তার বাবা এসেছে। ফার্নান্দোর বাবা এখানে ফার্নান্দোকে বলে যে এটা হচ্ছে তোমাদের জন্য এখন আরো একটি টাস্ক। অথরিটি আমাদেরকে বলেছে যে আমরা যদি কোনোভাবে তোমাকে গিভ আপ করাতে পারি, তবে তোমাকে আমি এখান থেকে আবারও স্লাম এরিয়াতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। আর তার বিনিময়ে যাওয়ার সময় তারা আমাদেরকে টাকা দেবে, যেটা নিয়ে আমাদেরকে সারা জীবন স্লাম এরিয়াতেই থাকতে হবে। এসব কথা শুনে ফার্নান্দো গিভ আপ করতে রাজি হয়ে যায়, কারণ অবসরে থাকার জন্য এত মানুষের মৃত্যু দেখে তার এখানে একদমই থাকতে ইচ্ছে করছিল না। কিন্তু তার বাবা তাকে গিভ আপ করতে নিষেধ করে, কারণ অবসরে যেতে পারলেই তার পা ঠিক হবে, সে সুন্দর একটি জীবন পাবে। কিন্তু তারপরও ফার্নান্দো যখন শুনতে চাইছিল না, তখন তার বাবা তাকে কষ্ট দিয়ে কথা বলে। সে বলে যে ছোটবেলা থেকেই সে তার উপর বোঝা হয়ে আছে, আর বাকি জীবনটাও সে আর এই বোঝা টেনে বেড়াতে পারবে না। তারও একটা জীবন আছে, তারও স্বাধীনভাবে বাঁচতে ইচ্ছে করে। এসব কথা শুনে ফার্নান্দো আর কিছুই বলে না। তার কাছে এখানে থাকা ছাড়া আর কোনো অপশনই ছিল না। অন্যদিকে আমরা জোয়ানাকে দেখতে পাই। জোয়ানা ছিল এতিম, কিন্তু তারপরে একজন ব্যক্তি তার বাবা সেজে তাকে দেখতে এসেছে। সেই ব্যক্তি তখন জোয়ানাকে বলে যে সে তার সঙ্গে দেখা করতে এসেছে এই টাকাগুলোর জন্য, আর সে জোয়ানার ফেক রেজিস্ট্রেশনের কথা জানে। তাই জোয়ানা যদি এখানে গিভ আপ না করে, তাহলে সে অথরিটিকে জানিয়ে দেবে যে সে একজন ফ্রড। এতে করে তার মৃত্যুদণ্ডও হতে পারে। জোয়ানা এতে বাধ্য হয়ে তার কথায় প্রথমে রাজি হয়, কিন্তু কিছুক্ষণ পরে সে তার মাথায় একটি বাড়ি দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে সেখানকার দরজা বন্ধ ছিল। এরপর সেই লোকটি তখন জোয়ানাকে মাটির সঙ্গে চেপে ধরে তার কাছে জানতে চায় যে সে ফেক রেজিস্ট্রেশন করে কেন এখানে এসেছে। জোয়ানা তখন বলে যে স্লাম এরিয়াতে থাকতে তার অনেক কষ্ট হচ্ছিল, তাই যেভাবেই হোক সে অবসরে যেতে চায়। কথা শুনে লোকটি তখন তাকে জানায় যে তাকে আসলে জোয়ানার কাছে চিফ পাঠিয়েছে, কারণ চিফ অলরেডি তার ফেক রেজিস্ট্রেশনের কথা জেনে গিয়েছিল। তাই সে শিওর হতে চাইছিল যে জোয়ানা রিভিলিয়াসদের লোক কিনা। আর জোয়ানা যেহেতু সবার চাইতে অনেক বেশি ট্যালেন্টেড ছিল, তাই ফেক রেজিস্ট্রেশন হওয়া সত্ত্বেও চিফ তাকে কিছুই বলে না। অন্যদিকে মিশেলেরও কেউ ছিল না, তাই অথরিটির একজন লোক এখানে মিশেলকে জানায় যে তার কাছে 30 মিনিটের মতো সময় আছে, সে চাইলে গিভ আপ করে টাকা নিয়ে চলে যেতে পারে। এই বলেই লোকটি চলে যাওয়ার পর মিশেল একটি গ্লাসে পানি ঢালছিল, তবে এখানে ভুল করে কয়েনের সেই বক্সটি ভেঙে যায়। এমন সময় অথরিটির লোকটি সেখানে আসলে মিশেল বলে যে কয়েনগুলো তো ফেক কয়েন। অথরিটি বলে হ্যাঁ, এটাও গেমেরই একটি অংশ। মিশেল তখন বলে যে সে গিভ আপ করবে না। অন্যদিকে রাফেলের পরিবার তাকে গিভ আপ করতে বলছিল, কারণ তাদের টাকার অনেক প্রয়োজন, কিন্তু রাফেল কোনোভাবেই গিভ আপ করতে চাইছিল না। তখন তার মা তাকে বলে যে সে আর কোনোদিনও ভাবতে চায় না যে রাফেল তার সন্তান, কারণ রাফেল নিজের পরিবারকেই ধোঁকা দিয়েছে, নিজের ভাইকে ধোঁকা দিয়ে এখানে এসেছে। এমনকি যখন তার পরিবারের অনেক টাকার প্রয়োজন, তখনও সে তার পরিবারের জন্য কিছুই করছে না। তাই রাফেলের পরিবার তখন তাকে ত্যায্য করে দিয়ে চলে যায়। এবার দেখা যায় যে অনেক পার্টিসিপেন্টই টাকা নিয়ে গিভ আপ করে চলে গিয়েছে। অন্যদিকে চিফ কোনো মতে ছদ্মবেশে অগস্টোর কাছে যায়, আর সে অগস্টোকে একটি কিউব এবং কিছু টাকা পয়সা দিয়ে বলে যে সে আর চাইলেও কোনোদিন তার কাছে আসতে পারবে না, যতদিন পর্যন্ত তার 20 বছর বয়স না হয়ে যাচ্ছে
ততদিন পর্যন্ত তার নিজে দেখাশোনা নিজেকেই করতে হবে। এই বলে সে অগস্টকে বিদায় জানিয়ে চিরদিনের মতো চলে আসে। এবার অবসরের অথরিটিরা একটি মিটিং ডাকে। সেখানে অ্যানাউন্সমেন্ট করা হয় যে পার্টিসিপেন্টদের মধ্যে এখন ফার্স্ট পজিশনে আছে জোয়ানা, তাই জোয়ানাকে পরের রাউন্ডে আর কোনো টেস্ট দিতে হবে না। আর সেকেন্ড পজিশনে আছে মিশেল, তাই মিশেলকে এখানে খুব সুন্দর একটি ড্রেস দেয়া হয় এবং তাকে পরবর্তী রাউন্ডের জন্য একটি মিশন দেয়া হয়। তাকে বলা হয় যে একজন দম্পতিকে কনভিন্স করতে হবে যাতে করে তারা তাদের ছোট মেয়েকে অবসরে পাঠায়। মিশেল তখন সেখানে গিয়ে দেখতে পায় যে সেই দম্পতি আসলে আগাটার মা বাবা। আগাটার মৃত্যুর কথা জানতে পেরে তারা তাদের ছোট মেয়েকে এখানে দিতেই চাইছিল না, তাই তাদেরকে কনভিন্স করার মিশনটি মিশেলকে দেয়া হয়েছে। তো মিশেল তখন তাদেরকে অনেক সাহস নিয়ে বলে যে তাদের উচিত আগাটার বোন ব্রুনাকেও এখানে আসতে দেয়া। যেটা শুনে আগাটার বাবা প্রচন্ড রেগে যায় আর সে মিশেলকে মেরেই ফেলতে চাইছিল, কিন্তু মিশেল এখানে তাদেরকে বোঝায় আর সে কাঁদতে কাঁদতে বলে, আপনি কি জানেন বহু বছর আগে আমার ভাইও এখানে এসেছিল আর সেও এই টেস্টগুলোতে মারা গিয়েছে, কিন্তু তারপরও কি করার আছে? স্লাম এরিয়াতে বসে থাকলেই বা আমরা কি করতে পারবো? সেখানে কি আমাদের জীবনের কোনো মূল্য আছে? হয়তো আমার ভাই অবসরে আসার যোগ্যই ছিল না, তাই তাকে এভাবে মরতে হয়েছে। যদিও তার জন্য এখনো আমার অনেক কষ্ট হয়, কিন্তু তারপর আমি অবসরে চান্স পাওয়ার জন্য এসেছি, কারণ স্লাম এরিয়াতে থাকলে ধুকে ধুকে আমাকে এমনিতেই মরতে হতো। আর যদি এখন আমি কোনোভাবে চান্স পেয়ে যাই তাহলে আমার পুরো জীবনটাই বদলে যাবে। আগাটা মারা গিয়েছে কারণ সে অবসরে আসার যোগ্য ছিল না, তবে তাই বলে তো এমন নয় যে ব্রুনাও মারা যাবে। এমনও তো হতে পারে যে ব্রুনা অবসরে চান্স পেয়ে গিয়েছে। এসব কথা শুনে আগাটার মা বাবা তখন ব্রুনাকে দিতে রাজি হয়ে যায়, যার ফলে মিশেল এই রাউন্ডটি পাশ করে ফেলে। অন্যদিকে ফার্নিন্দোকে কিছু গ্রাফ সলভ করতে দেয়া হয়, যেগুলো ছিল খুবই বুদ্ধির কাজ। তবে ফার্নিন্দো অনেক ট্যালেন্টেড হওয়ার কারণে সে খুব সহজেই গ্রাফগুলোকে সলভ করে ফেলে, তাই পরের রাউন্ডের জন্য সে সিলেক্টেড হয়ে যায়। অন্যদিকে রাফেলকে একটি টাস্ক দেয়া হয়, সেটা হলো সন্ধে 6টার মধ্যে তাকে একসঙ্গে দুপাশের ওয়ালের বাটন প্রেস করতে হবে। এতে করে যখনই সেখানে একটি পিকচার দেখা যাবে তখনই তার এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে। এর জন্য তাকে প্রথমে একজনকে কনভিন্স করতে হবে তাকে হেল্প করার জন্য। রাফেল তখন দৌড়ে জোয়ানার কাছে যায়। জোয়ানা তাকে হেল্প করতে রাজি হয়, তবে এর বিনিময়ে রাফেল কেন ফেক রেজিস্ট্রেশন করেছে সেটা সে জানতে চায়, কিন্তু রাফেল সেটা কোনোভাবেই বলবে না। তাই রাফেল তখন ফার্নিন্দোর কাছে চলে যায় আর সে ফার্নিন্দোকে বলে যে সে এবং মিশেল একই গ্রুপেরই সদস্য, তাই যদি সে এই রাউন্ডটি পাশ করতে না পারে তাহলে মিশেল সামনে বিপদে পড়তে পারে। তো মিশেলের কথা শুনে ফার্নিন্দো রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে দুই প্রান্ত থেকে বাটন প্রেস করলে সঙ্গে সঙ্গে দেয়ালে একটি পিকচার দেখা যায় আর রাফেলও এই রাউন্ডটি পাশ করে ফেলে। অন্যদিকে মিশেল তার রুমে গিয়ে একটি কাচের টুকরোর সাহায্যে তার শরীরের ভেতর থেকে একটি ট্যাবলেট বের করে, আর এই ট্যাবলেটটি তাকে রেভিলিয়াস গ্রুপের লিডার দিয়েছিল অবসরে এসে এখানকার দায়িত্বে থাকা প্রধান মানুষদেরকে মেরে ফেলার জন্য, কারণ এটা করতে পারলেই তারা অবসরের সমস্ত সিস্টেমকে পাল্টে দিতে পারবে। তো আজকে অবসরে যারা সিলেক্ট হয়েছে তাদেরকে নিয়ে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। মিশেল তখন সেই ট্যাবলেটটি নিয়ে সেখানে যায় আর সে চিফকে ধন্যবাদ জানিয়ে জড়িয়ে ধরে, কিন্তু এই সুযোগে সে চিফের ড্রিঙ্কসের মধ্যে ট্যাবলেটটি মিশিয়ে দেয়। তবে কিছুক্ষণ পর দেখা যায় যে সেই ড্রিঙ্কসটি পান করে ফেলে অবসরের সাধারণ একজন মানুষ, ফলে সঙ্গে সঙ্গে সে মারা যায়। মিশেলের এতে অনেক খারাপ লাগছিল, কিন্তু এই ঘটনার ফলে চিফ বুঝতে পেরেছিল যে তাকে এখানে কেউ মারতে চাইছে, তাই সে সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে দেখা যাচ্ছে যে ড্রিঙ্কসটি তাকে এলিজাবেথ এনে দিয়েছে। আসলে মিশেল খুবই সূক্ষ্মভাবে ট্যাবলেটটি মিশিয়েছিল, যার ফলে সেটা সিসিটিভি ক্যামেরায় দেখা যায়নি। তাই চিফ তখন অথরিটিকে ইজাবেলের ব্যাপারে জানায় যে ইজাবেল তাকে মারতে চাইছে, কারণ ইজাবেল তো এমনিতেই তাকে অনেকদিন ধরে ব্ল্যাকমেল করছিল। তাই ইজাবেলকে অথরিটি নিতে আসে। ইজাবেলই তো অনেক ভয় পেয়ে যায়, আর ইজাবেল স্বীকার করে যে একটি বিষয় সত্যি, যে সে চিফের জায়গাটি নিজে দখল করতে চাইছিল, তাই সে তার বিরুদ্ধে অনেক কিছুই করেছে, কিন্তু কোনো মানুষকে বিষ খাইয়ে মারার মতো মানুষের নয়। তবে কেউ এখানে ইজাবেলের কথা বিশ্বাস করে না, তাকে সঙ্গে সঙ্গে অবসর থেকে বের করে দেয়া হয়। অন্যদিকে রাফেল মিশেলকে জানায় যে সে ফার্নিন্দোকে সবকিছু বলে দিয়েছে, যে তারা দুজন রেভিলিয়াস গ্রুপের সদস্য। তাই মিশেল সঙ্গে সঙ্গে ফার্নিন্দোর সঙ্গে কথা বলতে যায়। ফার্নিন্দো তখন মিশেলকে জানায় যে মিশেল যেই গ্রুপেরই সদস্য হোক না কেন এতে তার কোনো কিছুই যায় আসে না, সে শুধুমাত্র মিশেলকে চায়। মিশেল এতে অনেক খুশি হয়, কারণ এই প্রথমবার তাকে কেউ মন থেকে ভালোবেসেছে। এবার পরের দিন রাফায়েলের ড্রিঙ্কসে ট্যাবলেট মেশানোর সুযোগ খুঁজছিল, কিন্তু ঠিক তখনই সেখানে চিফ এবং অথরিটির লোকেরা চলে আসে, যার ফলে রাফায়েল ভয় পেয়ে গিয়ে সেখানেই ট্যাবলেটটি ফেলে দেয়। এবার সেদিন রাতের বেলা তাদের সবাইকে আলাদা আলাদা রুম দেয়া হয়, কিন্তু অন্যদিকে চিফ যখন সেখানে সবকিছু পর্যবেক্ষণ করতে আসে তখন সে পার্টিসিপেন্টদের রুমের সামনে সেই বিষাক্ত ক্যাপসুলটি খুঁজে পায়। এতে সে বুঝতে পারে যে এর সঙ্গে এলিজাবেথ জড়িত ছিল না, বরং পার্টিসিপেন্টদের মধ্যে কেউ একজন তাকে মারতে চাইছে। তো এবার পরের দিন সকালে তারা সবাই যখন ঘুম থেকে ওঠে তখন রাফায়েল, ফার্নিন্দো এবং জোয়ানা দেখতে পায় যে তাদের রুমের মধ্যে একটি স্ক্রিনে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়েছে, কারণ তারা এখন অবসরের জন্য পুরোপুরিভাবে সিলেক্টেড। এখন থেকে তারা অবসরের সদস্য, যেটা জানতে পেরে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। আর ফার্নিন্দো খুশিতে তাড়াতাড়ি করে মিশেলকে এটা জানাতে যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে তাকে জানানো হয় যে মিশেল নাকি গতকালই বাদ পড়ে গিয়েছে, মিশেল আর কখনোই অবসরে আসতে পারবে না। এটা শুনে ফার্নিন্দো খুবই কষ্ট পায়, আর সে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়
যে সে এখানেই গিভ আপ করতে চায়। সে কোনোভাবেই মিশেলকে ছাড়া এখানে থাকবে না। তাই ফার্নিন্দো সঙ্গে সঙ্গে অবসর থেকে বের হয়ে যায়। কিন্তু এমন সময় তার কাছে অথরিটির একজন এমপ্লয়ি এসে বলে যে এটা তার জন্য একটি টেস্ট ছিল, যে সে সবকিছু ত্যাগ করে অবসরকে বড় রাখতে পারবে কিনা, অবসরের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকবে কিনা, কারণ এটাও অবসরের সদস্যর জন্য অনেক বড় একটি গুণ। কিন্তু ফার্নিন্দো ফেল হয়ে গিয়েছে, তাই সে আর কোনোদিনও অবসরে আসতে পারবে না। ফার্নিন্দো এতে বুঝতে পারে যে মিশেল আসলে সেখানেই রয়েছে, তাই সে চিৎকার করে মিশেলের কাছে যেতে চাইছিল। কিন্তু তখন তার জন্য অবসরের দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে দেখা যায় চিফ এবং তার গার্ডরা মিলে মিশেলকে শাস্তি দিচ্ছিল, কারণ চিফ জানতে পেরেছে যে মিশেলই তার ড্রিঙ্কসে বিষ মিশিয়েছিল। এরপর চিফ সমস্ত গার্ডদেরকে সেখান থেকে চলে যেতে বলে, আর সে এখানে মিশেলের কাছে জানতে চায় যে সে কেন তাকে মারতে চাইছিল। মিশেল তখন তাকে জানায় যে সে তার উপর প্রতিশোধ নিতে চাইছিল, কারণ সে এবং তার অথরিটি মিলে এই অদ্ভুত নিয়মকানুনগুলো তৈরি করেছে, যার ফলে তার ভাইকেও মরতে হয়েছে। তার ভাইয়ের মৃত্যুর জন্য সে দায়ী, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্যই তাকে মারতে চেয়েছে। কিন্তু এমন সময় চিফ সেখানে একটি ভিডিও চালু করে, যেখানে দেখা যায় যে মিশেলের ভাই লুইস আসলে মারা যায়নি, বরং সে তখনই অবসরের জন্য সিলেক্ট হয়ে গিয়েছিল, আর সে এখন অবসরে অনেক সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। এরপর চিফ এখানে মিশেলকে বলে, তোমার ব্যাপারে আমি সমস্ত তথ্যই বের করেছি, আর আমি এটাও জানি যে তুমি রেভিলিয়াস গ্রুপের সদস্য। তবে তারপরে আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু তোমাকে সত্যটা জানাতে চাই। রেভিলিয়াস গ্রুপ আসলে তোমাদের মতো সহজ সরল মানুষদেরকে বোকা বানাচ্ছে। তাদের উদ্দেশ্য অবসরকে শেষ করে দেওয়া নয়, বরং অবসরকে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করা। আমরা অবসর তৈরি করেছি নতুন এক পৃথিবী গড়ার জন্য, যেখানে মানুষ তার যোগ্যতা দিয়ে নিজেকে সবচাইতে উঁচু পর্যায়ে নিয়ে আসতে পারবে। এটা বলতে পারো জীবনেরই একটি অংশ। বহু বছর আগে পৃথিবী যখন সাধারণ ছিল, তখন মানুষ কিন্তু উঁচু পর্যায়ে পৌঁছানোর জন্য অনেক কষ্ট করত, অনেককে তো সারা জীবন কষ্ট করতে হতো। আমাদের অবসরও তেমনই একটি প্রসেস, যেখানে যোগ্য মানুষেরাই চান্স পায়, আর তাদেরকে নিয়েই আমরা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই, যেটার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক সুন্দর একটি পৃথিবী পাবে। রেভিলিয়াসরা তোমার ব্যাপারে আমাদেরকে যতটা খারাপ বলেছে, আমি এবং অবসরের অথরিটি ততটাও খারাপ নই। আমাদের উদ্দেশ্য সুন্দর একটা পৃথিবী গড়া, এর বাইরে কিছুই নয়। এরপর চিফ এখানে মিশেলের জন্য অবসরের সমস্ত ভিডিও চালু করে দেয়, আর সে সোজা চলে যায় অবসরের ভেতরে। আর যারা যারা অবসরের জন্য সিলেক্ট হয়েছে, চিফ তাদের সবাইকে বলে যে এখানে থাকতে হলে তাদের সবাইকে একটি ভ্যাকসিন নিতে হবে, যেটা একবার নিলে তারা আর কখনোই মা বাবা হতে পারবে না, কারণ তারা শুধুমাত্র এখানে টেস্ট পাস করা মানুষদেরকেই রাখবে। শুধুমাত্র জন্মগ্রহণ করলেই অবসরের সদস্য হওয়া যাবে না। আর এই বিষয়টি যারা মানতে পারবে না, তারা চাইলে এখনো তাদের স্লাম এরিয়াতে ফিরে যেতে পারে। যদিও এখান থেকে অনেকেই ফিরে যায়, কিন্তু রাফায়েল ভ্যাকসিন নিয়ে নেয়। এরপর চিফ চলে যায় সোজা মিশেলের কাছে, আর মিশেলকে সমস্ত ভিডিও দেখানোর পর চিফ তার কাছে জানতে চায় যে সে অবসরে থাকতে চায় কিনা। যদি সে সত্যি অবসরে থাকতে চায়, তাহলে তাকে রিভিলিয়াস গ্রুপ থেকে বেরিয়ে আসতে হবে, কাজ করতে হবে শুধুমাত্র অবসরের জন্য। এখন অবসরের ভেতরে মানুষের এত সুন্দর জীবন দেখে মিশেল বুঝতে পারে যে অবসর আসলে ততটাও খারাপ কোনো সিস্টেম নয়, তাই সে তার জীবনে অবসরকেই বেছে নেয়। আর সে জোয়ানাকে বলে যে এখন তাকে তার সর্বশেষ পরীক্ষাটি দিতে হবে। এই বলেই সে তাকে একটি ভিডিও দেখায়, যেখানে একজন ব্যক্তি জোয়ানাকে মেরে তার কাছ থেকে তার খাবার নিয়ে নিয়েছিল। তাই চিফ এখানে জোয়ানাকে বলে যে তার সামনে একটি বাটন আছে, সেই বাটনটি প্রেস করলে সেই ব্যক্তিকে তারা মেরে ফেলবে, কারণ অবসরে থাকতে হলে প্রত্যেকটি মানুষের মধ্যেই প্রতিশোধ নেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে, তবেই সে অবসরে থাকতে পারবে। তো জোয়ানার তো বহু বছরের স্বপ্ন ছিল অবসরে থাকা, তাই সে অনেক চিন্তা ভাবনা করে বাটনটি প্রেস করতেই যাচ্ছিল। কিন্তু এমন সময় তার বিবেক তাকে বাধা দেয়, আর সে বলে যে সে অবসরে থাকার জন্য কাউকে মারতে পারবে না। সেই ব্যক্তি শুধুমাত্র তার খাবার নিয়েছিল, এর বিনিময়ে সে তাকে কিভাবে মেরে ফেলবে। একথা শুনে চিফ তখন তাকে বলে, তুমি এতটা বোকা আমি আগে জানতাম না, তুমি এই সামান্য টাস্কের জন্য তোমার অবসরে যাওয়ার সুযোগ হারিয়ে ফেলেছ। জোয়ানা তখন তাকে বলে, আমি অবসরে যাওয়ার সুযোগ হারিয়েছি, কিন্তু আমার মনুষ্যত্ব না। এই বলেই জোয়ানা সেখান থেকে বেরিয়ে যায়। আর বাহিরে তখনও ফার্নিন্দো ছিল। জোয়ানা তখন ফার্নিন্দোর সাথে স্লাম এরিয়াতে ফিরে আসে, আর মিশেল চলে যায় অবসরে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে। সে এবং ফার্নিন্দো সারা জীবনের জন্য আলাদা হয়ে যায়, আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো এটা ছিল নেটফ্লিক্সের সবচাইতে আলোচিত সিরিজগুলোর মধ্যে একটি সিরিজ, যেটার প্রথম সিজনের সমস্ত এপিসোড আমি একসঙ্গে এক্সপ্লেন করে দিয়েছি। আর এই সিরিজের দ্বিতীয় সিজন হয়তো খুব শীঘ্রই আসতে চলেছে। তবে প্রথম সিজনের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং দ্বিতীয় সিজনের গল্পটিও দেখতে চান কিনা সেটাও জানাতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।